নমস্কার, আমি অয়ন। গল্পের কোলাহলের ২৮ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডে রয়েছে তোমাদের জন্য ৩টে সত্যি ভৌতিক ঘটনা, আর ৩টে ঘটনাই সম্পূর্ণ অন্যরকম ভয়ের। তোমরা শেষ অবধি শুনলে বুঝতে পারবে। এরকমই কেউ নিজের লেখা গল্প বা ঘটনা পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ পাঠাতে পারো। আর লাইক কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো তোমাদের ভালোবাসা। শেয়ার করো নতুন বন্ধুদের সাথে যারা ভয় পেতে চায়। বেশি দেরি না করে চলে যাই আজকের প্রথম ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমার নাম সুষমা। আমার বাড়ি কল্যাণীতে। আজকে তোমাকে যে গল্পটা পাঠাচ্ছি সেটা আমার সাথে ঘটেছিল 2023-এ। আমি তখন কাজ করতাম হায়দ্রাবাদে। ওখানে অফিসের কাছে একটা ফ্ল্যাটে রেন্টে থাকতাম আমি। আমার অফিসের শিফট শেষ হতো 11টায়। অফিসের গাড়ি আমাকে ড্রপ করতো একদম ফ্ল্যাটের কাছেই। প্রত্যেক দিনের মতো আমাকে সেদিনও অফিসের গাড়ি ড্রপ করেছিল একদম ফ্ল্যাটের সামনেই। আমি গাড়ি থেকে নেমে ফ্ল্যাটের প্রিমাইসেসে ঢোকার সময় লক্ষ্য করলাম কোনো গার্ড নেই। আর একটা জিনিসও আমার চোখে পড়ল, ফ্ল্যাটের ভেতরে সব আলোই কীরকম একটা আস্তে আস্তে জ্বলছে, যেরকম ঠিক লো ভোল্টেজ হলে হয়। আমার রুম ছিল 6th ফ্লোরে। লিফটের কাছে গিয়ে দেখি লিফটও কাজ করছে না। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে সিঁড়ি দিয়ে হেঁটে উঠবো সিদ্ধান্ত নিলাম। প্রথম সিঁড়িটায় পা দিতেই আমার হঠাৎ মাথাটা কেমন ঝিমঝিম করতে শুরু করলো। আমি ভাবলাম অনেকক্ষণ খাবারের গ্যাপ হয়ে গেছে, তাই হয়তো এরকম হচ্ছে। তারপর উঠতে শুরু করি। যত উপরে উঠতে শুরু করলাম, এবার আমার নাকে আসতে থাকলো একটা খুবই মায়াবী সুগন্ধ। কোনো ফুলের বা খুব মলিন একটা কেউ ধূপ জ্বেলেছে যেন। মিষ্টি একটা গন্ধ। মনে হতে লাগলো আমার ওই গন্ধতেই যেন মাথাটা ঘুরছে। হঠাৎ নিচের লিফটটা চলার আওয়াজ পেলাম। আমার মনে পড়ল লিফট তো বন্ধ ছিল, তাহলে চালু হলো কি করে? আমি তখন 2nd ফ্লোরের কাছে উঠে গেছি। লিফটটা আমার ফ্লোরেই এসে দাঁড়ালো। আমি বুঝতে পারছিলাম লিফটের আবছা কাঁচ দিয়ে লিফটের ভেতরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আর এই গন্ধটা লিফটের কাছ থেকেই বেশি করে আসছে। আমি কোনোই সুইচ প্রেস করিনি, অথচ লিফটটা অটোমেটিক দাঁড়িয়ে গেল। দরজাটা কিন্তু খুলল না। আমার শরীরের কৌতূহল বাড়লেও নিজেকে শক্ত করে আমি আবার সিঁড়ি দিয়ে উঠতে থাকি ওপরে। লিফটটাও আবার উঠতে শুরু করে আমার সাথেই। আমি প্রতিটা ফ্লোরে উঠতেই লিফটও সেই ফ্লোরে চলে আসে, কিন্তু দরজাটা খোলে না। আমার ভয় লাগতে থাকে। ফ্ল্যাটের লবিতে তখন আমি একা। আমি ছুটতে শুরু করি ওপরে তাড়াতাড়ি। 6th ফ্লোরে উঠে হাঁপাতে হাঁপাতে কোনো রকমে আমার ঘরের কাছে পৌঁছাই। আমি বুঝতে পারি লিফটটাও আমার ফ্লোরেই এসে দাঁড়িয়েছে। আমি আমার ঘরের দরজাটা খুলে ঢুকে যাই ভেতরে, তাকাই না লিফটের দিকে। ঠিক তখনই কানে আসে লিফটের দরজা খোলার আওয়াজটা। আমি আমার ঘরের দরজাটা লক করে পিছিয়ে আসি ঘরের ভেতর। গন্ধটা আরও তীব্র হতে থাকে। মিষ্টি গন্ধটা যেন আমাকে টানতে থাকে। বাইরে একটা আওয়াজ শুনতে পাই। কেউ যেন ঠিক আমার দরজার বাইরে এসে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে আমি দরজাটা খুলব আর সে আমার ঘরে ঢুকবে। ওই গন্ধটায় আমার ঘর তখন ভরে গেছে। আমার শরীর যেন আপনা থেকেই দরজার কাছে এগিয়ে যায়। আমি পিপ হলে চোখ দিয়ে দরজার বাইরেটা দেখি। আমার চোখে পড়ে একটা গলা। কি ভয়ঙ্কর লম্বা গলা। আস্তে আস্তে মুখটা নিচু করে দরজার অপর প্রান্ত থেকে একটা চোখ দেখতে পাই শুধু। চোখটা পুরো কালো গাঢ় অন্ধকার। সাদা অংশর কোনো চিহ্ন নেই। দরজা ধাক্কা দেওয়ার শব্দ হয়। আমি ছিটকে পিছিয়ে আসি। বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দিই। 5 মিনিট বাদে আর কোনো আওয়াজ আসে না। সাহস করে আবার দরজার পিপ হলে চোখ দিয়ে দেখি অপর প্রান্তে শুধু ফাঁকা ফ্ল্যাটের লবি। সেদিন রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠি, গা হাত পায়ে খুব বীভৎস ব্যথা অনুভব করি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার সময় আয়না দেখে আমি আঁতকে উঠি।
আমার সারা মুখ থেকে গলা অবধি দেখতে পাই অজস্র নখ দিয়ে চেরার দাগ, ঠিক যেন কেউ আঁচড়ে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার বাড়িতে ফোন করে সব জানাই। বাড়ির লোক ব্যাপারটা শুনে ভয় পেয়ে যায়, আমাকে বলে বাড়ি ফিরে যেতে। সেদিন থেকে শুরু হয় আমার শরীরে এক অস্বাভাবিক যন্ত্রণা। হাত মুঠো করতে পারতাম না দাদা, হাঁটা চলা করতেও আমার অসুবিধা হতো খুবই। শরীরের বোঝা যেন নিতে পারতো না আমার পা। আমি আর অফিস যেতে পারতাম না, চাকরিটা আমার চলে গেল। আমি সারাদিন ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকতাম, খিদে পেত না। জল খেলেও মনে হতে লাগছিল যেন তেতো কিছু খাচ্ছি। ঘুমোতে গেলে ভয় লাগতো, ঘুমোলেই মনে হতো কেউ আমার শরীর যেন ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার বাবা মা আমাকে এসে বাড়ি নিয়ে যায়। বাড়ি ফিরেও আমি একই রইলাম। আস্তে আস্তে আমার শরীর রোগা কাঠি হয়ে যেতে লাগলো। বাবা মা অনেক ডক্টর দেখালো, অনেক রকম টেস্ট হলো, কেউই কিছু ধরতে পারলো না। সব টেস্টের রিপোর্টই নর্মাল এসেছিল। আমার মাসি আর মা ঠিক করলো আমাকে নিয়ে একদিন বড় মার কাছে পুজো দিতে যাবে। সেখানে পুজো দেওয়ার পরে ওখানেরই একজন সাধকের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে। তাকে সবই খুলে বলল আমার মা। তিনি সব শুনে আমার মাকে কিছু শেকড় দিয়েছিল আর বলেছিল, আপনার মেয়ের ওপর কেউ প্রেত চালান করেছে, আর সেই প্রেত যতদিন না ওর মৃত্যু হবে ওকে ছাড়বে না। আমি যে শেকড়টা দিচ্ছি সেটা পর পর 9 দিন রাত্রিরে অল্প জলে ফুটিয়ে খাওয়াবেন ওকে। 9 দিন ওর কোনো ক্ষতি না করতে পারলে ওই প্রেত আপনার মেয়ের শরীর ত্যাগ করে দেবে। আমার মা মাসি সব শুনে কান্নায় ভেঙে পড়েছিল। তারপর শেকড়টা নিয়ে বাড়ি আসা হয়। আমার বাবা এসবে কোনোদিনই বিশ্বাস করতো না, তাও আমার মা রোজ রাতে শোয়ার আগে আমাকে খাওয়াতে শুরু করলো। এরপর তুমি বিশ্বাস করবে না দাদা, আমি 9 দিনের মাথায় পুরো সুস্থ হয়ে উঠলাম। আমার শরীরের ব্যথা কমে গেল, খিদে পেতে লাগলো, হাসতে শুরু করলাম আমি আবার আগের মতো। এখন আর রাতে ঘুমোলে আমার ভয় লাগে না। আমার বিশ্বাস বড় মার শক্তি সব অপশক্তিকে বিনাশ করে দেবে। তবে দাদা, আমি আজও জানি না কে বা কারা বা কেন বা কিভাবে আমার ওপর প্রেত চালান করেছিল। প্রেত চালানের এই ব্যাপারটা আমার চেনা জানা খুব কাছের একজনের সাথেও হয়েছিল। খুবই মারাত্মক এই জিনিস। আমার নিজের ভয় লাগছে এখন এই গল্পটা পাঠ করে, কিন্তু আমি ভয় পেলে তোমাদের ঘটনা শোনাবো কি করে। যাই হোক, চলে যাই আজকের দ্বিতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি জাকির। আজকের এই গল্পটা পাঠালাম বাংলাদেশের খুলনা থেকে। তোমার চ্যানেলের প্রতিটা গল্পই আমি শুনি আর অপেক্ষায় থাকি কখন নতুন গল্প আসবে। আজকে আমি যেটা লিখে পাঠাচ্ছি সেটা গল্প বলা ভুল হবে, এটা আমার নিজের চোখের দেখা একটা সত্য ঘটনা। আমাদের গ্রামের নামটা আমি গোপন রাখছি। আমাদের পুরনো বাসার সামনেই একটি ছোট্ট চওড়া রাস্তা ছিল, আর তার ঠিক উল্টো দিকেই ছিল এক পুকুর। আমি জন্ম থেকেই ওই পুকুর দেখছি। পুকুরটায় কোনো মাছ ছিল না। আমাদের গ্রামের মুরব্বীরা ওই পুকুর এড়িয়ে চলতো। সবাই বলতো, ওই পুকুরের কাছে গেলেই নাকি ভেতরে টেনে নেয়। ছোট থেকে এই শোনা কথাটাই আমি খুব মানতাম। 2021 সালের মাঝামাঝি মৌলানা রাশিদ আলী তার বউ আর তার 2 সন্তানকে নিয়ে ওই পুকুরের একদম পাশেই আমাদের বাসার ঠিক উল্টো দিকেই ঘর তৈরি করে আসে। গ্রামের সকল মুরব্বীরা অনেক মানা করেছিল, কিন্তু রশিদ চাচা শোনেনি। একতলা একটি ছোট্ট বাসা বানায়, সেখানে বসবাস শুরু করে। রশিদ মিয়া গ্রামের মসজিদেই সময় কাটাতো বেশি। বাসায় থাকতো তার বউ আসমা খাতুন, 10 বছরের ছেলে ইমরান আর 7 বছরের মেয়ে সাহেবা।
প্রথম রাতের পরদিন সকালে আমার আম্মির কাছে আসে আসমা চাচি। আমার মাকে বলে সারা রাত নাকি কেউ হাঁটা চলা করছিল ওদের বাসায়। সাহেবা হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠে বলেছিল নাকি কেউ দাঁড়িয়ে আছে দরজার সামনে, দেখছে ওর দিকে। এসব শুনে আমার আম্মিও একই কথা বলেছিল ওখান থেকে চলে যেতে, জায়গাটা ভালো না। আস্তে আস্তে প্রতিদিন রাতে আমরা শুনতে শুরু করলাম ওদের বাসা থেকে চেঁচামেচি আর ঝগড়ার আওয়াজ। সকালে আমার আম্মি জিজ্ঞাসা করলে এড়িয়ে যেত চাচি, তবে চাচির সারা শরীরে দেখা যেতে লাগলো আঘাতের চিহ্ন। আমার আম্মি সব খুলে বলে আমার আব্বাকে। আমার আব্বা মসজিদে গিয়ে রশিদ চাচাকে বোঝায়। রশিদ চাচা বলে, আমি আল্লাহর সব থেকে কাছে থাকি, আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। আব্বা এটা শোনার পর আর কথা বাড়ায়নি। একদিন রাতে আবার ঝগড়া আর চেঁচামেচির আওয়াজ আসে রশিদ চাচার বাড়ি থেকে, অন্য দিনের থেকে অনেক বেশি। আমার আব্বা দরজা খুলে বেরিয়ে যায়, আমিও যাই। আম্মি আটকায় আমাদের, আমরা তাও যাই। আমরা বাসা থেকে বেরিয়ে থমকে যাই। আমার আব্বা আর আমি দেখেছিলাম রশিদ চাচার বাসার দরজার সামনেই দাঁড়িয়ে আছে সাহিবা, তাকিয়ে আছে এক দৃষ্টিতে, মুখ পুরো সাদা ফ্যাকাশে। আর সাহিবার সোজাসুজি বাসার ছাদের ওপর দাঁড়িয়ে আছে ইমরান, ছাদের একদম ধারে। আমার আব্বা ওই দেখে চেঁচিয়ে ছুটে যায়, কোনো লাভ হয় না, ইমরান নিচে পড়ে যায়। রশিদ চাচা বেরিয়ে আসে, আমার আব্বাকে মারতে যায়, বলে ওদের সংসারের মধ্যে না ঢুকতে। ইমরানের রক্তাক্ত শরীরকে ডক্টরের কাছে না নিয়ে গিয়ে ওরা ঘরের ভেতরে নিয়ে যায়। আমার আব্বা বাধা দেওয়াতে আমার আব্বাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রশিদ চাচা। রশিদ চাচার এই রূপ আমার আব্বা আর আমার একদমই স্বাভাবিক লাগেনি। বাসায় ফিরে আমরা ঘুমিয়ে যাই। পরদিন সকালে আমার আম্মি কাঁদতে কাঁদতে আমাকে তোলে ঘুম থেকে। আমি অনেক লোকজনের আওয়াজ পাই আমাদের বাসার বাইরে থেকে। আম্মি বলে সকালে রশিদ চাচা মসজিদে যায়নি, তাই কিছু মুরব্বীরা রশিদ চাচাকে ডাকতে এসেছিল। দরজা না খোলায় ওই বাড়িতে কেউ সাহস করে ঢুকতে পারছিল না, তাই ওরা আমার আব্বাকে এসে সব বলে। আমার আব্বা আগের দিন রাতের সব ঘটনা ওনাদের বলেছিল। অপমানিত হওয়ায় আমার আব্বা একদমই রাজি হয়নি যাওয়ার জন্য, তাও অনেক রাজি করিয়ে নিয়ে যাওয়া হয় আমার আব্বাকে। সবাই মিলে অনেক ডাকাডাকি করতেও যখন দরজা খোলে না, দরজা ভেঙে ঢোকে ভেতরে। আমার আব্বা ঢুকেছিল সবার আগে আর দেখেছিল ঘরের মেঝেতে বসে আছে চারজন গোল হয়ে, কিন্তু তাদের ধরে কোনো মুন্ডু নেই, আর ছিল না সেখানে কোনো রক্ত। ওদের শরীরগুলো বসেছিল শুধু গোল হয়ে, আর রশিদ চাচার হাতে ছিল কুরআন শরীফ। পুলিশ এসেও কিছু বুঝতে পারেনি সেরকম। আমার আব্বা পুলিশকে আগের দিনের সব ঘটনা বলেছিল। তারপর ওদের চারজনের লাশ দফন করা হলো। সেই দিন রাতে আমার আব্বার শরীর একদমই ভালো ছিল না, অল্প কিছু খেয়ে শুয়ে পড়েছিল। আমরাও শুয়ে পড়েছিলাম। মাঝরাতে আমি চেঁচামেচির আওয়াজ পেয়ে উঠে পড়ি। নিচে গিয়ে দেখি আমার আম্মি কাঁদছে আমার আব্বাকে জড়িয়ে। আম্মি আমাকে দেখে বারণ করে জানলার বাইরে দেখতে, কিন্তু আমি দেখি আর দেখতে পাই রশিদ চাচাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে চারটে শরীর। রশিদ চাচা, আসমা চাচি, ইমরান আর সাহিবা, কিন্তু তাদের ধরে কোনো মাথা নেই, যেন সেই লাশ কবর থেকে উঠে এসেছে। আমার আব্বা আয়াতুল কুরসি পড়ে জোরে জোরে। আমরা সেই রাতটা কোনো রকমে কাটাই। পরদিন সকালেই আমাদের খুলনার বাড়িতে আমরা চলে আসি। এরপর থেকে আমরা আর কোনো দিনও যাইনি ওই গ্রামের বাড়িতে। কি মারাত্মক একটি ঘটনা জাকির, আমি নিজেকে ইম্যাজিন করছিলাম তোমার জায়গায়। খুবই ভয়াবহ ব্যাপার। জাকির আমাদের আরও একটি ঘটনা পাঠিয়েছে, সেটা কোনো এক অন্য এপিসোডে খুবই তাড়াতাড়ি প্রচার করব, সেটাও কিন্তু খুবই ভয়ের। চলি আজকের 3 নাম্বার ঘটনায়। নমস্কার, আমি রঞ্জন লিখে পাঠাচ্ছি এই ঘটনাটা কাঁথি থেকে।
আমি গল্পের কোলাহলের একজন নিয়মিত শ্রোতা। শোয়ার আগে তোমার গলায় গল্প শোনাটা এখন নেশার মতো হয়ে উঠেছে। আমি তাই ভাবলাম আমার এই ঘটনাটা পাঠাই। কিছু ভুল হলে তুমি ঠিক করে নিজের মতো লিখে পাঠ করে শুনিও। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ফুটবল টুর্নামেন্টে আমি নাম দিয়েছিলাম। আমি ছোট থেকেই ফুটবল প্রেমী। খেলা দেখতেও যেমন ভালো লাগে, খেলতেও ভালো লাগতো। এরকমই সেদিন টুর্নামেন্ট খেলে বাড়ি ফিরছিলাম সাইকেল নিয়ে। আমার সাথে ছিল আমারই এক বন্ধু। কিছুটা পথ একসাথে এসে তার বাড়ির রাস্তা আলাদা হয়ে যায়। তারপর আমি একাই ফিরছিলাম। এরকম প্রায়ই আমি একা রাত্রিরে ফিরতাম খেলাধুলো করে। বেশ কিছুটা পথ সাইকেল চালানোর পর এসে পৌঁছাই পুরনো বটগাছটার সামনে। আমার গাটা কেন জানি না হঠাৎ ছমছম করে ওঠে। রাস্তার বাঁদিকের ওই পুরনো বটগাছটাকে দেখে যেন মনে হচ্ছিল গিলে খেতে আসছে। রোজের চলা পথ মনে করে আমি এগিয়ে চললাম। হঠাৎ লক্ষ্য করলাম বটগাছের ঠিক পাশ থেকে একজন মাঝবয়সী লোক বেরিয়ে আসছে। রাস্তার উপর উঠে দাঁড়ালো ঠিক আমার সাইকেলের সামনে। আমি ব্রেক কষে দাঁড়ালাম। লোকটির বেশি বয়স নয়, গায়ের চামড়া টান টান, সুন্দর চেহারা, মাথায় টাক, কানের পাশে শুধু এক গুচ্ছ ঘন কালো চুল, পরনে একটা সাদা ধুতি আর পায়ে খড়ম। গলায় লক্ষ্য করলাম নতুন সাদা পৈতে। আমি দেখে একটু অবাক হলাম। এরকম বয়সের একজন লোক ধুতি পরেছে, আবার পায়ে খড়ম। আমি জিজ্ঞাসা করলাম, জেঠু কিছু বলবেন? লোকটি আমার দিকে এক গাল হেসে শুধু বলল, তোর ব্যাগে একটা আপেল আছে, ওটা আমাকে দিবি? আমি বুঝতে পারছিলাম না ওই লোকটা জানলো কি করে যে আমার ব্যাগে আপেল আছে। অযথা কথা না বাড়িয়ে আমি ব্যাগ থেকে আপেলটা বার করে দিই। লোকটি হাত বাড়িয়ে খপাত করে নিয়ে নেয়। তারপর আমার দিকে স্নেহের চোখে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, তোর মন অনেক পরিষ্কার, তোর অনেক ভালো হবে। বলে হাঁটতে হাঁটতে আবার সেই বটগাছের পেছনে চলে যায়। আমি আবার সাইকেল চালিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমার মা বাবাকে সব বলি। আমার বাবা খুব রাগারাগি করে শুনে, আমাকে বারণ করে বেশি রাত অবধি ওরকম বাইরে না থাকতে। আমার মা বলে আমি নাকি ব্রহ্মদৈত্যর দেখা পেয়েছিলাম। তারপর কিছু অস্বাভাবিক জিনিস হয় আমাদের সাথে। আমার বাবার ব্যবসার জন্য অনেক দেনা হয়ে গেছিল বাজারে। এই ঘটনার পর হঠাৎ করেই আমার বাবার ব্যবসা অনেক বড় হয়ে উঠতে শুরু করে। সব দেনা শোধ হয়ে যায়। আমি পড়াশোনাতে কোনোদিনই খুব একটা ভালো ছিলাম না। তারপর আমি পড়াশোনাতেও অনেক ভালো হয়ে উঠলাম। আমার মা বলে ওই আপেলটা আমি দিয়েছিলাম যখন আমার মনে কোনো সংকোচ ছিল না। তাই ওই ব্রহ্মদৈত্যর আশীর্বাদেই আমাদের জীবনে এই খুশি এসেছে। এরপরেও আমি অনেকবার রাত্রিরে ওই রাস্তা দিয়ে একা ফিরেছি, তবে আমি আর কোনোদিনও তার দেখা পাইনি। বাহ, এটা একটা খুবই অন্যরকম ব্যাপার। ব্রহ্মদৈত্যর আশীর্বাদ পাওয়া অনেক বড় ভাগ্যের জিনিস রঞ্জন। তোমার মতো খুবই কম মানুষ আছে যারা এরকম আশীর্বাদ পেয়েছে। তোমার গল্পটা পাঠ করে সত্যি খুবই ভালো লাগলো, একটা অন্যরকম অনুভূতি পেলাম। আমি লাস্ট দুটো গল্প বেশ ভয়ের হলো, খুবই ভয়াবহ ঘটনা ছিল। এটাও একটু বেশ অন্যরকম, বেশ ভালো লাগলো এই গল্পটা পাঠ করে। যাই হোক, আজকের তিনটে গল্পই খুবই ভালো ছিল। সুষমা, জাকির আর রঞ্জন, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে বেছে নিয়েছো তোমাদের জীবনের ঘটনা শোনানোর জন্য। আর শ্রোতা বন্ধুরা কমেন্ট করে জানাও কোন গল্পটা তোমাদের বেশি ভালো লাগলো। আর তোমরাও পাঠাতে পারো খুব সহজে নিজের জীবনের অলৌকিক ঘটনা। নিচে দেওয়া মেল আইডি golperkolahol@gmail.com পাঠিয়ে দাও। গল্প সিলেক্ট হলে আমরা প্রচার করব খুবই তাড়াতাড়ি। লাইক, কমেন্টটা শেয়ার করে ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।